বাবা মা থেকে দূরে থাকে একটু কষ্টকর। অনেকে অনেক কান্নাকাটি করছে, বাট আমি কোনোদিন আসলে বাসার জন্য কান্নাকাটি করিনি। এই যে পড়াশোনার বাইরেও একটু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের দিকে চলে যাওয়া এবং এইটার মাধ্যমে নিজের একাডেমিক লাইফ বা নিজের একটু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ইসিএটাকে ভারী করা বিদেশ যাওয়ার জন্য। আমি আগে ইন্ট্রোভার্ট ছিলাম, ক্যানাডা যাওয়ার পর এক্সট্রোভার্ট হল। আগে আমি কথা বলতে পারতাম না ভালো, ওখানে আমাকে উপস্থিত বক্তৃতা শেখানো হলো, ডিবেট শেখানো হলো, সব কিছু আমাকে একদম গড়ে তোলা হলো। আমাদের আসলে মেইন টার্গেট হওয়া উচিত একাডেমিক লাইফটাকে অনেক বেশি ব্যালেন্সড করা, প্লাস একাডেমিক থেকে আমাদের বেসিকটাকে স্ট্রং করা। আমার ম্যাথ খুব ভালো লাগতো, ম্যাথ অলিম্পিয়াড করেছি, রিজিওনাল চ্যাম্পিয়ন হয়েছি। ম্যাথ হলো আমার ভালোবাসা। এক্সাম দিব বা আমি একটা কিছু করব, সে জায়গায় কারোর সাথে মিলে করাটা বেটার, নিজের প্রোগ্রেসটা বোঝা যায়। আমি অবশ্যই যেসব ভাই বইটা চান্স পেয়েছে তাদের সাথে কথা বলতাম, একটা কনভারসেশন চালাতাম যে ভাই আসলে কিভাবে আপনি জার্নিটা রান করেছেন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নো ইউর টিচারের আরও একটি পর্বে। শিক্ষক টিচার্স প্যানেলে আমরা যেমন অনেক অভিজ্ঞ শিক্ষকদেরকেও দেখি যারা 15 বছর 20 বছর ধরে শিক্ষকতা করে যাচ্ছেন, তেমনি তরুণ তুর্কিরাও কিন্তু আমাদের প্যানেলে আছে যারা সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রথম সারির স্থান তারা করেছে এবং এখন তারা তোমাদেরকে পড়াচ্ছে। সো নবীন এবং প্রবীণের সমন্বয়ে আমাদের আয়োজন। আজকে আমরা তেমনই এক তরুণ তুর্কি নোমানকে সাথে পেয়েছি আমাদের। নোমান এমন একজন, তার পরিচয় প্রথমে দিই, সে একই সঙ্গে কিন্তু ঢাকা মেডিকেল, বুয়েট এবং ঢাকা ভার্সিটি 3 জায়গায় প্রথম সারির স্থানগুলো সে ছিনিয়ে নিয়েছে। এটা কিন্তু খুবই রেয়ার, সবাই চান্স হয়তো পায় 3টা জায়গাতেই, কিন্তু নোমান 3টা জায়গাতেই প্রথম স্থান অধিকার করার কাছাকাছি ছিল। তো নোমান, তোমাকে আজকে স্বাগতম জানাচ্ছি এই পর্বে। আশা করি তোমার শিক্ষকতা জীবনের এবং ছাত্র জীবনের অনেক গল্প আমরা শুনবো। নোমান, তুমি তো ক্যাডেটে ছিলে, সো তোমার যদি আমরা স্কুল লাইফের গল্প শুনতে চাই তাহলে ক্যাডেট দিয়ে শুরু করবো। তবে তার আগে তো তুমি কোনো না কোনো স্কুলে পড়েছো, সেখান থেকে আমরা শুরু করতে চাই। যদি আসলে হাই স্কুল জীবন থেকে শুরু করি আর কি, হাই স্কুল জীবনে আমার ক্লাস 6 শুরু হয় বিন্দুবাসিনী থেকে, টাঙ্গাইলে নাম করা স্কুল। আগে ভর্তি পরীক্ষা দিতে হতো, ভর্তি পরীক্ষার মাধ্যমে চান্স পেয়ে সো বিন্দুবাসিনী, তারপরে হলো ক্লাস 7-এ ক্যাডেট কলেজে চলে যাওয়া। এই যে একটা ট্রানজিশন, এইটার মাঝেও আসলে অনেক গল্প। স্কুল পালানো থেকে শুরু করে ওই টাইমে ক্যাডেটের প্রিপারেশন নেওয়া অনেক কঠিন ছিল আর কি, কারণ স্কুল মেনটেন করা প্লাস ক্যাডেটের প্রিপারেশন নেওয়া আমাদের তো অনেক কম্পিটিটিভ এক্সাম আমরা বলি আর কি। এখন আস্তে আস্তে হয়তো একটু জনপ্রিয়তা, অনেকে বলে যে কমে যাচ্ছে, কিন্তু আসলে তো হাইলি কম্পিটিটিভ একটা এক্সাম ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা। সো সেটার জন্য প্রিপারেশন নেওয়া প্লাস স্কুল মেনটেন করা একটু টাফ ছিল। সো তারপরে ক্যাডেট জীবন শুরু পাবনা ক্যাডেট কলেজে। জীবনের ওয়ান অফ দ্য বেস্ট 6 ইয়ার্স বলতে পারেন যে একদম বেস্ট আর কি। জীবনের সেরা 6টা বছর জীবনের শিক্ষা। আমি আজকে যেভাবে কথা বলতে পারছি বা আমি যে আজকে এত কিছু করতে পারছি, আমি বলি যে এটার জন্য ক্যাডেট কলেজের অবদান অবিস্মরণীয়। আচ্ছা, তো ক্যাডেট কলেজের জীবনটা তো আমরা জানি যে অনেকটা শৃঙ্খলিত, কিন্তু স্কুলের জীবনে থাকে যে অনেকটা স্কুল পালানো যায়, এরকমও করা যায়। তো স্কুলের একটা খোলা অবারিত জীবন থেকে যখন ক্যাডেটের শৃঙ্খলিত জীবনে গেলে তখন কেমন লেগেছিল? মানিয়ে নিতে কোনো সমস্যা হয়েছিল? শুরুতে তো একটু আমাদের মানিয়ে নিতে সবারই সমস্যা হয়, বাট আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়। যখন আস্তে আস্তে 50-55 জন একই মুখ বারবার দেখব, প্লাস একই সিনিয়র, তাদের শাসন, স্নেহ, শিক্ষক সবার সাথে যখন বারবার মিলামেশা করি বা ওখানে কর্মচারীদের সাথে বা স্টাফ বা আমাদের পরিবারের মতো হয়ে যায়, একটা পরিবার হয়ে যায়। সো এইটা আস্তে আস্তে আমাদের জন্য অনেকটাই অ্যাডাপটিভ হয়ে যায়। বাবা মা থেকে দূরে থাকে একটু কষ্টকর। অনেকে অনেক কান্নাকাটি করছে, বাট আমি কোনোদিন আসলে বাসার জন্য কান্নাকাটি করিনি। সো আমি শুরু থেকে মোটামুটি অ্যাডজাস্ট করে নিয়েছিলাম, কারণ আমি জানি যে এখন যদি আমি একটু দুর্বলতা দেখাই বা এখন যদি আমি দেখাই যে আমি একটু খুব খারাপ আছি, এটা আমার ফ্যামিলির জন্য খারাপ। আমার ফ্যামিলি রিগ্রেট করবে যে কেন ছেলেকে পাঠালাম। সো আমার ক্ষেত্রে ব্যাপারটা এমন ছিল যে না, আমাকে মানিয়ে নিতে হবেই। সো মানিয়ে নেওয়াটাই আমার জন্য অনেকটা বলতে পারেন চ্যালেঞ্জ না, বাট আমাদের জন্য একটা টার্গেট ছিল। তো আমি, আমার রুমমেট, আমরা কখন আসলে বাসার জন্য এরকম আফসোস বা কান্নাকাটি করিনি, মানিয়ে নিতে পেরেছিলাম খুব সহজে। সেই ক্লাস 7 থেকে ক্লাস 12, তো তুমি বললা যে তোমার জীবনের বেস্ট 6 ইয়ার্স। তো আসলে তাহলে অনেক মেমোরিজ। তারপরও আমরা যদি একটা খুব স্মরণীয় কোনো মেমোরি আমরা বেছে নিতে বলি, একটা দুটো, কোনগুলো বেছে নিবে তুমি? আসলে মেমোরিজ বলতে 2 ধরনের মেমোরিজ আমাদের মনে থাকে, একটা হলো খারাপ আর একটা হলো ভালো। তো খারাপের মধ্যে অনেক কিছু ছিল, অনেক পানিশমেন্ট থেকে শুরু করে অনেক কিছু। বাট ভালোর মধ্যে ছিল কি, যে আমি যখন ক্লাস 7-এ যাই তখন আসলে কলেজে কোনো অলিম্পিয়াড বা এমন কিছু হতো না। কলেজ থেকেও যে কেউ বাহিরে গিয়ে অলিম্পিয়াড করবে এমন মেন্টালিটি তখন আর কি খুব কম ছিল। সো আমি ক্লাস 6-এ ম্যাথ অলিম্পিয়াড করলাম, ম্যাথ অলিম্পিয়াডে রিজিওনাল চ্যাম্পিয়ন ছিলাম, যদিও ন্যাশনালি কিছু করতে পারিনি কারণ আলাদা প্রিপারেশন নেইনি। সো এই অলিম্পিয়াড ধারাটা আমি ক্লাস 7-এ যেয়ে যখন আমি আবার কন্টিনিউ করব কলেজে, তখন এইটার ব্যাপারে খুব কম মানুষ জানে, প্লাস এটার ব্যাপারে খুব কম আগ্রহ। সো যখন আমি আমার সার্টিফিকেট দেখালাম যে রিজিওনালে আমি চ্যাম্পিয়ন,
তারপরে তারা আমাকে পারমিশন দিল। পরে বাবা মা আসলো, বাবা মা নিয়ে গেলো। কুষ্টিয়ায় গিয়েছিলাম তখন রিজনাল দেওয়ার জন্য, ওটাতেও খুব সম্ভবত চ্যাম্পিয়ন অথবা রানার আপ হয়েছিলাম। তো এই যে একটা ক্লাস 7-এর ছেলে জুনিয়র গ্রুপে গিয়ে চ্যাম্পিয়ন রানার্স আপ হচ্ছে, এইটা থেকে আস্তে আস্তে কলেজের এই অলিম্পিয়াড কালচার তৈরি হয়ে গেল। পরের বছর 20 জনের উপরে পার্টিসিপেট করলো এবং 10 জনের উপর আমরা ম্যাথ অলিম্পিয়াডে প্রাইজ পেয়েছিলাম। সো এই যে আমাদের একটা ধারা তৈরি হওয়া, ক্লাস 9 থেকে কি হলো, ইন্টার হাউস শুরু হয়ে গেল। সো এখন আবার ইন্টার ক্যাডেট কলেজ হয়ে যাচ্ছে। সো এই যে একটা অলিম্পিয়াডের ধারা, আমি মাঝে মাঝে মনে করি যে আমার কলেজে এই ধারা তৈরি হওয়ার জন্য হয়তো আমার একটু হলো অবদান আছে। এটা একটা। আরেকটা হলো আমি তো এখন দেশে থাকার জন্য অনেক বেশি প্রাণ, নিবেদিত প্রাণ, দেশেই থাকতে চাই। বাট একটা সময় আমি বিদেশ যেতে চাইতাম। সো কলেজ থেকে আমাকে একবার সিলেক্ট করা হয়েছিল যে ইউডাব্লিউসি, ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ, সেটার ভাইবার জন্য আর কি। প্রত্যেক কলেজ থেকেই কিছু রিপ্রেজেন্টেটিভ ছিল, আমাকে সিলেক্ট করা হয়েছিল। এবং ওইটাতে আমি আসলে কম্পিটিশন বা ভাইবা এইসব রিলেটেড অনেক কিছু শিখতে পারছিলাম। সো এই যে পড়াশোনার বাইরেও একটু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের দিকে চলে যাওয়া এবং এইটার মাধ্যমে নিজের একাডেমিক লাইফ বা নিজের একটু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ইসিএটাকে ভারী করা বিদেশ যাওয়ার জন্য। সো এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটাকে কন্টিনিউ করা, এগুলো আসলে আমার ওয়ান অফ দ্য বেস্ট মেমোরিজের মধ্যে। যে আমি আসলে ঠিক আছে পড়াশোনায় শুধু করিনি, ডিবেট থেকে শুরু করে এসে রাইটিং, বিউপিতে আমি ফাইনালিস্ট ছিলাম। সো এইসব করার মাধ্যমে নিজেকে একটু গুছিয়ে তুলতে পেরেছিলাম। আচ্ছা, তো অনেকগুলো কথা একবারে আমরা শুনে ফেললাম। ক্যাডেট কলেজ নিয়ে কথা আসলে আমি যে ক্যাডেটের কাছেই শুনি, ক্যাডেট নিয়ে কথা আসলে পুরোই একটা আবেগের একটা জায়গা। তো তারপরেও তুমি কি এই যে তোমার অ্যাডমিশনে এত ভালো সাকসেস, এই সাকসেসের এটা কি তোমার সেই ক্যাডেট কলেজে আসার পূর্ব থেকেই ছিল, নাকি এটা ক্যাডেট কলেজে আসার পর থেকে হয়েছে, মানে পড়াশোনায় ভালো করা, এক্সট্রা কারিকুলার ভালো করা? আসলে ক্যাডেট বলতেই যখন আমরা ক্লাস 6-এ ছিলাম, আমাদের বাবা মা যখন আমাদেরকে পাঠালো, এরা বোঝে যে মিলিটারিতে চলে যাবে, ডিফেন্সে চলে যাবে, একটা সিকিউর ফিউচার, অবশ্যই একটা সিকিউর ফিউচার। বাট দিন দিন আমার মনে হলো যে না, আমি হয়তো বাইরে গেলে আরেকটু বেশি শাইন করতে পারবো। আমি আগে ইন্ট্রোভার্ট ছিলাম, ক্যাডেটে যাওয়ার পর এক্সট্রোভার্ট হল। আগে আমি কথা বলতে পারতাম না ভালো, ওখানে আমাকে উপস্থিত বক্তৃতা শেখানো হলো, ডিবেট শেখানো হলো, সব কিছু আমাকে একদম গড়ে তোলা হলো। তখনই বুঝলাম যে না, আমি হয়তো বাইরে থাকলে ভালো করব। কারণ আমি দেখছি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করছি, গেমস করছি সারাদিন রাত, তাও পড়াশোনাটা ভালো হচ্ছে। সো এই যে ভালো যখন হচ্ছে, তখন আমার আস্তে আস্তে মনে হলো না, থাকা যায়, আমার সেই ডিফেন্স লাইনে না গিয়ে একাডেমিক লাইফটাতে সেট করা যায়। সো ক্লাস 9-10-এর দিকে আমার মনে হলো যে না, আমি এদিকে শিফট করি। বাট ক্লাস 6-এ যখন আমি গিয়েছিলাম, প্লাস বাবা মা যখন আমাকে পাঠিয়েছে, তাদের সবারই মত ছিল যে হ্যাঁ, ছেলে হয়তো আর্মি, নেভি বা এয়ারফোর্স যে কোনো একটা যাবে। সো বলতে পারেন যে আস্তে আস্তে জীবন দেখে শেখা আর কি। আচ্ছা, তো এই যে ধরো তুমি ক্যাডেট কলেজ আসার পর থেকে পড়াশোনা প্লাস এক্সট্রা কারিকুলার একসাথে ব্যালেন্স করে করা শিখলে, এইটা তোমাকে অ্যাডমিশনে কতটা হেল্প করেছে? অ্যাডমিশনে তুমি তো দেখা গেছে যে মেডিকেলের প্রিপারেশনও নিয়েছো, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনও নিয়েছো, যেহেতু দুটাতেই চান্স পেয়েছো, তো সবগুলোতে প্রিপারেশন একসাথে নেওয়া আসলে তোমার জন্য খুব টাফ ছিল কিনা? অবশ্যই। বা প্রিপারেশনটা কিভাবে নিয়েছিলে, এটা আমরা জানতে চাই। এটা আসলে আমি সবসময় বলি, ক্লাসেও বলি, সবসময় বলি যে আমাদের আসলে মেইন টার্গেট হওয়া উচিত একাডেমিক লাইফটাকে অনেক বেশি ব্যালেন্সড করা, প্লাস একাডেমিক থেকে আমাদের বেসিকটাকে স্ট্রং করা। কারো যদি একাডেমিক বেসিক খুব ভালো থাকে, সে যে কোনো সময় মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটিতে শিফট হতে পারবে। কারো যদি একাডেমিক বেসিকটা স্ট্রং থাকে, আমি সেই শুরু থেকে, হ্যাঁ আমিও অনেক উড়েছি 11-এ যখন, মানে আমি যখন প্রথম কলেজে গেলাম, আমিও অনেক উড়েছি, অনেক কিছু করেছে, সিএডি থেকে শুরু করে ক্যারেক্টার রিলেট করতে পারবে। সো তখন আসলে আমাদের অনেক ব্যস্ত সময় কাটে, পড়াশোনা হয় না। বাট একটা সময় গিয়ে যখন আমরা রিয়েলাইজ করি যে না, আসলে আমাদের পড়াশোনায় ব্যাক করা উচিত, তখন থেকে আমি একাডেমিক যে বেসিক, সেটাকে স্ট্রং করার দিকে নজর দিয়েছিলাম। সো একাডেমিক বেসিকটাকে যখন আমি স্ট্রং করলাম, তখন আমাদের কোভিড শুরু হয়ে গেল। যখন আমি এক্সপ্লোর করলাম, আমি সবগুলো প্রশ্ন ব্যাংক দেখতাম, তখন দেখলাম যে না, আমি সব কিছু আসলে পারি না এমন না। আমি যদি একটা ফিজিক্সের বইয়ের উদাহরণ দিই, ইসাক স্যারের বইয়ের একদম লাস্টের পেজে যত ম্যাথ আছে, সেগুলো কিন্তু আমাদের এইচএসসি টাইমেই করা উচিত। সেখান থেকে কিন্তু হুবহু বইটা প্রশ্ন আসে, অনুশীলনী প্রশ্ন, এটা কিন্তু আমাদের এইচএসসি টাইমে সলভ করা উচিত। সেখান থেকে সরাসরি মেডিকেলের প্রশ্ন আসে, আর দুইটাকে ব্যালেন্স করে আমাদের আসে হলো ভার্সিটিতে। সো তিনটাই কিন্তু আমার কভার হয়ে যাচ্ছে যদি আমি একটু প্ল্যান করে আগাই। এক্সিকিউশনটা যদি আমাদের প্ল্যানিংটা ভালো হিসেবে হয়, তখন আসলে যে কোনো প্রিপারেশনে নেওয়া যায়। সো কেউ যদি একদম ইন্টার ফার্স্ট ইয়ার থেকে খুবই ডেডিকেট থাকে, যেমন আমার ইচ্ছা ছিল যে আসলে এই তিনটার একটাতে তো চান্স পেতেই হবে, যদি সম্ভব হয় তাহলে যেন অ্যাটলিস্ট 2টা বা 3টা ট্রিপলেট হওয়ার একটা ইচ্ছা সবারই থাকে আর কি। সো অনেক ট্রিপলেট দেখেছি, তাদেরকে দেখে ইচ্ছা জেগেছে। সো ওই হিসাবে আমি প্ল্যান করেছি এবং নিজের উপর নিজে এক্সপেরিমেন্ট করেছি। অনেক কিছু আছে যেটা আসলে কনভেনশনাল না, আমি সেটাকে নিজের মতন সাজিয়েছি। আমি নিজের স্ট্রং জোন জানতাম, আমার স্ট্রং জোন, উইক জোন অন্য কেউ জানে না। এক্স্যাক্টলি, আমার স্ট্রং জোন আমি জানি।
সো আমি নিজের উপর নিজের এক্সপেরিমেন্ট করেছি, বাট সেইটার সাথে কি ছিল, গাইডেন্স ছিল। আমি অবশ্যই যেসব ভাই বুয়েটে চান্স পেয়েছে তাদের সাথে কথা বলতাম, একটা কনভারসেশন চালাতাম যে ভাই আসলে কীভাবে আপনি জার্নিটা রান করেছেন, মেডিকেল ক্ষেত্রে সেম। সো আমি যখন সবগুলো জার্নি একত্র করলাম তখন দেখলাম যে না, জার্নিটা খুব একটা কঠিন না আমার জন্য। এটা অনেকের কাছে কঠিন হতে পারে, অনেকের কাছে সহজ হতে পারে। আমার ম্যাথ খুব ভালো লাগতো, ম্যাথ অলিম্পিয়াড করেছি, রিজিওনাল চ্যাম্পিয়ন হয়েছে, ম্যাথ হলো আমার ভালোবাসা। সো সেই ম্যাথ যদি আমি ভালো পারি, আমার তখন মনে হলো না, ম্যাথ স্ট্রং থাকলে আমার হয়তো ফিজিক্সও ভালো লাগতো, কেমিস্ট্রি তো এমনিতে সুন্দর একটা সাবজেক্ট, সো ইঞ্জিনিয়ারিং আমাদের সম্ভব। পরে দেখলাম যে না, আমার এমসিকিউয়ে আমার মার্ক ভালো আসে, মেডিকেলও হয়তো সম্ভব। তখন আমি কি করলাম যে একাডেমিক লাইফের সাথে এক্সট্রা কিছু টাইম, হয়তো আমার একটা চ্যাপ্টার পড়তে 2 ঘন্টা লাগে, আমি যদি এক্সট্রা 1 ঘন্টা অ্যাড করি, আমার যদি অ্যাডমিশনের প্রিপারেশন হয়ে যায়, তাহলে কেন আমি অ্যাড করবো না? একটু অলসতা ত্যাগ করলে আসলে সম্ভব। তো আমি কি করেছি, এই একদম শুরু থেকে প্রশ্ন ব্যাংকগুলো নিয়ে অ্যানালাইজ করে ভাইয়ার শিক্ষক সবার সাজেশন নিয়ে এক নৌকাতেই ছিলাম, একাডেমিকের নৌকা। সেই একাডেমিকের নৌকা থেকে তারপরে যখন দেখলাম যে আমি যে কোনোটাই ঝাঁপ দিতে পারবো, আমি পড়ে যাব না, পানিতে যাব না, যে কোনো একটা লাভ দিলে আমি ঠিক নৌকায়, যখন আমি নিজেকে অ্যানালাইসিস করার পরে তখন আমি আসলে দুইটা এক্সপ্লোর করলাম, দুইটা এক্সপ্লোর করে আমার ভার্সিটি হয়ে গেছে। আচ্ছা, তো ম্যাথ তোমার ভালোবাসার জায়গা, আমরা সেই শুরু থেকেই শুনছি। তো ম্যাথকে মিস করো কিনা? কারণ এই বায়োলজির জগতে এসে কিন্তু এখন আর ম্যাথ পড়ার সুযোগ নেই। তুমি তো বুয়েটে তোমার সুযোগ ছিল, মানে প্রথম সারির সাবজেক্টগুলো নেওয়ারও তোমার সুযোগ ছিল। বুয়েটে তুমি 341তম হয়েছিলে, ঢাকা মেডিকেলে 48তম হয়েছিলে। তো বুয়েট বেছে না নিয়ে ঢাকা মেডিকেল যে বেছে নিলে, এর পিছনে কোনো অনুশোচনা বা রিগ্রেট কাজ করে কিনা? না, রিগ্রেটটা আসলে কাজ করে না, কিন্তু যে যখন যে আসলে বুয়েটের রেজাল্ট দিয়ে দিল, শুরুতে তো ঢাকা মেডিকেল চান্স পেলাম, ভর্তি হলাম, অনেক পরিচয়, ওইখানে প্রায় 16 জনের মতন আমরা আবার বুয়েটে চান্স পেলাম। আমরা নিজেরা আবার গল্প করতাম যে আসলে কে যাওয়া উচিত কি উচিত না। যখন আমি একদম ফাইনাল সিলেক্ট করলাম যে না, আমি ঢাকা মেডিকেলে থাকবো, তারপর থেকে আমি আসলে রিগ্রেট জিনিসটাকে বাদ দেওয়া শুরু করলাম। হ্যাঁ, মাঝে মাঝে কষ্ট হবে, অপরচুনিটি কষ্ট থাকে, হ্যাঁ, বাট যখন আমি বেছে নিলাম, সেটার ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর ছিল, যেমন একটা সোশ্যাল রেসপেক্ট আর কি, যে আমি এখানে ডাক্তাররা বেশি ভ্যালুড। সো আমি যখন গ্রামে গেলাম, সো গ্রামে যাওয়ার পর আমার নানা তখনও জীবিত ছিলেন, এখন মারা গেছেন ইনএনিলি। সো তখন যখন জীবিত ছিলেন, তিনিও আমাকে বললেন যে থাকা যায়। তারপর এলাকার যত মানুষ আছে, যত আত্মীয় স্বজন, তারাও বললেন যে না, এটা ভালো, খারাপ এমন না। অনেকে বলেছে যে না, তুমি ইঞ্জিনিয়ারিংয়ে যাও, অনেকেই বলেছে, যেহেতু বুয়েটে সিভিল আমার ফেভারিট সাবজেক্ট হওয়ার কথা ছিল আর কি, আমার ইচ্ছা ছিল বুয়েটে পড়লে আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো। সো সেইটা না যাওয়ার পরে আমার আম্মু একটু কষ্ট পায়। আমার অনেক পরিচিত যাদের কাছে কথা বলে যতদিন আমি বুয়েটেই পড়বো ইনশাল্লাহ, আপনার পরের উত্তরসূরি আমি, সো তারাও কষ্ট পায় যে না, চলে আসো, মেডিকেল অনেক পড়া, অনেক সমস্যা। সো আমি তারপরে এত কিছু মিলিয়ে, যে আল্লাহ যা হয়েছে, ভর্তি হয়েছে এক জায়গায়, ভর্তি বাতিল করা যাবে না। সো সব কিছু মিলিয়ে আমি থেকে গেলাম। এরপরে আসলে যে প্রেশারের কথা শুনেছি, অনেক প্রেশার, অনেক কিছু, ওইটাকে আমি নিজের মতন করে তোলার চেষ্টা করেছি, যে এখন আমি অনেক কিছু করি। সো এই যে অনেক কিছু করা, সেটা কিন্তু মেডিকেলের থেকে কনভেনশনাল ওয়েতে সম্ভব না, সেটাকেও নিজের মতন করে গড়ে তোলা। তো সব জায়গায় আমি সবসময় চেষ্টা করেছি যে নিজের ইউনিক একটা ক্রাইটেরিয়া তৈরি করতে, নিজের একটা ইউনিক আইডেন্টিটি, যে না এমন আমি পারবো, অন্য কেউ পারলো কি পারলো না জানি না, আমি পারবো। সো এই ক্ষেত্রেও মেডিকেলে এসে যখন আমি একটা নিজের ইউনিক আইডেন্টিটি তৈরি করতে পেরেছি, যখন আমি সব কিছুই করতে পারছি, পড়াশোনাও ঠিকঠাক হচ্ছে, কোনো ঝামেলা হচ্ছে না, গ্যাপ হচ্ছে না, তখন আমি বুঝলাম যে না, আসলে রিগ্রেট করা উচিত না, এটা আমার নসিবের ছিল। যদি ব্যালেন্স করতে পারি তাহলে অবশ্যই নসিবের ছিল। এই জায়গায় ইনশাল্লাহ হয়তো আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে ভবিষ্যতে। সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে ক্যাডেটদের আসলে এই প্রশ্ন করা অবান্তর, তবুও করার স্বার্থে করছি, যে ফ্রেন্ড সার্কেল আসলে কতটা ম্যাটার করেছে তোমার পুরোটা জীবন জুড়ে? অনেক ফ্রেন্ড সার্কেল খুবই 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 গুরুত্বপূর্ণ। আসলে কি, যে একটা তো কথা আছে যে সঙ্গদোষে লোহা ভাসে। সো আমার ক্ষেত্রে ব্যাপারটা সেম। আমার রুমমেট ছিল, সে এখন বুয়েটে আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং। আমার রুমমেট আরেকজন আর্মিতে আছে। সো আমরা যারা বন্ধু বান্ধব ছিলাম, যারা আসলে ডেডিকেটেড ছিলাম যে না, আমাদের বাইরের ভার্সিটিতে চান্স পেতে হবে, 11 থেকে আমরা সবসময় নিজেদের মধ্যে একটা যোগাযোগ রাখতাম। আমার পাশের যে ক্যাডেটে তো পড়ার সুযোগটা কম পাওয়া যায় কম্পারেটিভলি ইন্টারমিডিয়েটে, মানে ওখানে লিমিটেড একটা টাইম দেয় পড়ার জন্য, যেখানে ইন্টারমিডিয়েটে হয়তো তোমার যারা বাইরের কম্পিটিটর, বাইরের কলেজের, তারা ঘন্টার পর ঘন্টা পড়ছে। সেই সময়টা কিভাবে তুমি ম্যানেজ করেছিলে? এটা আসলে আমাদের, এটা বলে চুরি করে পড়া আর কি। যেমন লাইটস আউট হয়ে যায় 10:45, তারপরেও যদি একটু এই লাইটটার আলো রুমের ভিতরে আসে, বা একটু রুমের লাইট জ্বালিয়ে কোনোভাবে পর্দা দিয়ে, তো এটা আমাদের অনেক স্ট্র্যাটেজি ছিল আর কি, সময়টা বাড়ানোর জন্য। ওপেন সিক্রেট, স্যাররাও জানে। স্যাররা আসলে মানে নিয়মের মধ্যে থাকে দেখে বলতে পারে না কিছু, বাট সবাই এটাকে অ্যাপ্রিসিয়েটও করে।
আমরা তখন চেষ্টা করতাম। তারপরে আরও ল্যাবের ব্যবস্থা, আমাদের থেকে ল্যাবের ব্যবস্থাটা আমরা শুরু করলাম, যে যেহেতু আমরা বাইরের ছোঁয়া পাচ্ছি না, কিন্তু বাইরে যারা পড়ায় তাদের ছোঁয়াটা যদি আমরা পাই, তাদের গাইডেন্সটা যদি আমরা পাই একটু ল্যাবের মাধ্যমে, তো আমাদের কিন্তু এটা বেটার হয়। আর আমাদের এখানে ব্যাপার কী ছিল, ডিস্ট্রাকশনটা কম। এক্স্যাক্টলি, আমাদের ডিস্ট্রাকশন কম, আমাদের যতটুকু টাইম বইয়ের মধ্যে পাশে একটা মোবাইল নেই যে একটা নোটিফিকেশন আসবে, আমার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস নাই। সো যখন এটা নাই, আমার মিডিয়া কার, আমার মিডিয়া হলো আমার বন্ধুরাও যখন পড়ছে বা আমার বন্ধুরা যখন একই গোলে আমরা আগাচ্ছি, তখন কিন্তু কি হয় যে আমার বন্ধু করছে, আমাকে করতে হবে, এইভাবে আমরা আসলে নিজেদেরকে ব্যালেন্স করতাম। আমার রুমমেট বুয়েটে, একজন আর্মিতে, আমার পাশের রুমের একজন সেও এখন আমার সাথে ঢাকা মেডিকেলে পড়ছে। সো এই যে একটা সার্কেল, সো এই সার্কেলটা গড়ে তোলা খুব গুরুত্বপূর্ণ। শুধু এইটা না, অ্যাডমিশন টাইমও আমার কিছু ফ্রেন্ড ছিল, যে ফ্রেন্ডের মাধ্যমে তাদের সাথে আমার রেগুলার কথাবার্তা হতো। আমাদের গ্রুপ ছিল যে না, আজকে এই জিনিসটা আমরা পারছি না, যে পারতাম না যে জিনিসটা, ওই প্রশ্নটা আমরা দিতাম, যে পারতাম সলভ করে দিতাম, যে পারছে তারও প্র্যাকটিস হচ্ছে, বাকি সবাই দেখছে, সবার উপকার হচ্ছে। এরকমভাবে যখন আমি একটা এক্সাম দিব বা আমি একটা কিছু করব, সে জায়গায় কারোর সাথে মিলে করাটা বেটার, নিজের প্রোগ্রেসটা বোঝা যায়। নাহলে নিজের প্রোগ্রেসটা বোঝা যায় না, মনোটোনি চলে আসে, প্লাস নিজেকে ধরে রাখা এত লং টাইম, এত মানে একটা মানসিক চাপের ব্যাপার। সো এটা আমাদের জন্য অনেক বেশি হেল্প করছে, যে একটা ভরসাযোগ্য ফ্রেন্ডস থাকবে, তারা জীবনে কোনদিন ধোকা দিবে না। ক্যারিয়ারের জন্য এটা আসলে অনেক বড় একটা কিছু ম্যাটার করে। যেমন আমার বন্ধুরা এখন যে যেখানে আছে, কেউ যদি এখন ঢাকা আসে, আমার যত ব্যস্ততায় থাকুক আমি চেষ্টা করি তার সাথে দেখা করতে। এটা হলো আমাদের সেই ফ্রেন্ড সার্কেলের একটা বেনিফিট। এখন সবাই অফিসার হয়ে গেছে, বিভিন্ন জায়গায় পোস্টে, দিন শেষে আমরা সেখানে যাব, আবার সেই আমাদের যে ইন্ট্রোডাকশন নতুন করে করতে হবে না, আমাদের আগে থেকে সব পরিচয়, ওখানে গেলাম, দেখা করলাম। আর আরেকটা মজার বিষয় কি, যখনই দেখা হয় মনে হয় না যে এত বছর পর দেখা হয়েছে। যখনই দেখা হয় মনে হয় যে না, আমরা হয়তো একসাথেই ছিলাম, একটু বাইরে গেছি, এখন আবার এসে দেখা হচ্ছে। সো এটা আর কি ফ্রেন্ড সার্কেলের বেনিফিট। এক্স্যাক্টলি। তো নোমানের সাথে কথা বলে যা মনে হলো সেটা হচ্ছে, একজন সফল মানুষের জীবন, একজন সফল শিক্ষার্থীর জীবন আসলে একটা ব্যালেন্স জীবন। নোমান আসলে জানতো কোন সময়ে, সঠিক সময়ে কোন কাজটা করতে হবে, এবং একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যেটা তোমাদের জন্য আমার মনে হয় যে সবচেয়ে পিক আপ পয়েন্ট, সেটা হচ্ছে ডিস্ট্রাকশনলেস। ক্যারিয়ারদের কিন্তু চাইলেও সোশ্যাল মিডিয়া ব্যবহার করার কোনো সুযোগ নেই, তোমাদের হয়তো সেটা আছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার পরিমিত ব্যবহার করা। আমরা শিখো অ্যাপেও এখন সেই স্কোপটা নিয়ে আসছি, যে যাতে কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার না করে শুধুমাত্র অ্যাপ চালিয়ে তুমি তোমার পড়াশোনাটা করতে পারো। কারণ সোশ্যাল মিডিয়াতে একবার ঢুকলে কিন্তু ঘন্টার পর ঘন্টা মূল্যবান সময় নষ্ট হয়ে যায়, যেটা এসএসসিতে হয়তো কোনোভাবে কভার করতে পারবা, কিন্তু ইন্টারমিডিয়েটে কিন্তু খুবই টাফ। সো যত কম পারবে এই ইন্টারনেটের জগৎ থেকে, সোশ্যাল মিডিয়ার জগৎ থেকে দূরে থাকাটাই আমার মনে হয় ভালো। সো নোমান, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। নেক্সট এপিসোডে অন্য কারো কথা আমরা শুনবো, নেক্সট এপিসোডে অন্য কারো গল্প শুনবো। দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।